4 নম্বর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 গ্রাম বরফে প্রতি সেকেন্ডে 10 জুল করে তাপ প্রদান করা হলে কতক্ষণ পর পুরোটি বাষ্পীভূত হবে? তো এই যে ম্যাথটার এক একটা গাইডে এক এক রকম ভাবে ঘটছে। এইখানে তুমি মেইনলি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে এখানে প্রশ্নটা একটা জিনিস হিডেন করে রাখছে, সেটা যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ তোমার কিসে পরিণত হচ্ছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। দ্যাট মিন্স তোমাকে কিন্তু এখানে বলতেছে যে পুরোটি বাষ্পীভূত হবে। তাহলে পুরোটি বাষ্পীভূত হবে মানে এই যে বরফটা বাষ্প হবে কোন জায়গায়? যে বাষ্প হবে এই জায়গাটাতে। যে এখন পুরোটি বলতে এখানে বুঝাইতেছে যে সম্পূর্ণ বরফটা গলে যাবে, গলে যেতে কি পরিমাণ তাপ তাকে গ্রহণ করতে হবে। তাহলে সম্পূর্ণ বরফ গলে যেতে, তাহলে দ্যাট মিন্স দেখো বরফটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আসে তাহলে আমরা বুঝতে পারতেছি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আসলে সম্পূর্ণ বরফটা গলে যাবে, তাই না? এইখানে এই টেম্পারেচারেও কিন্তু কিছুটা বাষ্পীভূত হবে। ওকে, তো আমরা 4 নাম্বার ম্যাথটা এইভাবে সলভ করব দুইটা স্টেপে। একটা হচ্ছে বরফ থেকে পানি এমএলএফ বের করব, দেন হচ্ছে যে আমরা পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পানিতে যেতে যে পরিমাণ তাপ গ্রহণ করতে হয় সেটা বের করলাম। তাহলে প্রয়োজনীয় সময় এটা আমরা ঐকিক নিয়মও করতে পারি, যে কি ওই যে আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 10 জুল তাপ প্রদান করা হয় 1 সেকেন্ডে, তাহলে এত জুল তাপ প্রদান করা হবে কত সেকেন্ডে। এই তো আমরা এইভাবে নরমালি জানতে পারবো। ওকে, আচ্ছা তাহলে দেখো এরপর খেয়াল করো যে আমরা চলে যাব। আচ্ছা, এখান থেকে আরেকটা ক্রিটিক্যাল প্রশ্ন আমি করতে পারি, একটা বিকল্প একটা প্রশ্ন হতে পারে। সেটা কি? সেটা হতে পারে যে এরকম যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ সম্পূর্ণভাবে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ সম্পূর্ণভাবে যদি সম্পূর্ণভাবে গলে যায় মানে কি? সম্পূর্ণভাবে গলে যায় মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ যদি সম্পূর্ণটা বাষ্পীভূত হয়, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে যে তরলটা পাবো সেই তরল যদি সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যায়, যদি এরকম প্রশ্ন করে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ সম্পূর্ণ বরফের পানি সম্পূর্ণ বাষ্পীভূত হতে কি পরিমাণ বা কি পরিমাণ সময় লাগবে, তখন কিন্তু তোমার একটা স্টেপ আসবে এখানে। বুঝতে পারতেছো? তখন তোমার এখানে আরেকটা স্টেপ আসবে এবং সেই স্টেপটা তুমি দেখতে পাচ্ছ যে নতুন করে জানবা, এটা তোমরা নতুন শিখবা যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা জানি যে কি, আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ যেমন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থাকে, স্টে করে, ঠিক একইভাবে 100 ডিগ্রি সেলসিয়াসের যখন পানি তরল 100 ডিগ্রি সেলসিয়াসে যখন ফুটতে থাকে তখন 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কি থাকে, কতক্ষণ সে স্টে করে, তাই না? কতক্ষণ কিছুক্ষণ যাবত সেই স্টে করে বাষ্পীভূত হতে থাকে। দ্যাট মিন্স দেখো সম্পূর্ণ বাষ্প হবে কোন জায়গায়? এইখানে সম্পূর্ণ তরল বাষ্প হবে কোন স্টেপে? এই স্টেপটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, তোমরা আজকে নতুন জানতেছো, আমি এর আগে বলি নাই। কারণ এই স্টেপটা তোমাদের খুব কম প্রয়োজন হয়, পরীক্ষাও খুব কম আসে, কিন্তু যেহেতু আমি মানে এক্সট্রা একটু শিখাইতে চাইতেছি, এক্সট্রা যদি সর্বোচ্চ পর্যায়ে তোমার প্রশ্ন কঠিন হয় তাহলে সর্বোচ্চ পর্যায়ে প্রশ্ন কঠিন হলে তখন তুমি এই যাতে মানে বসে না থাকো, সলভ করতে পারো, সেই জন্য আমি হচ্ছে যে এটা তোমাদেরকে শেখানোর প্রয়োজনীয়তা মনে করছি। তাহলে দেখো এখন যে 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার যে ফুটন্ত যে পানি ফুটতেছে তখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে কি করবে? কিছুক্ষণ স্টে করবে এবং স্টে করে এই তাপমাত্রায় কি হবে? বাষ্পীভূত হবে। দ্যাট মিন্স সম্পূর্ণ বরফটা কিন্তু এই 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন আসবে ফুটতে থাকবে তখন সে কি করবে? পানি সম্পূর্ণ বাষ্পীভূত হতে থাকবে। আচ্ছা, তাহলে তোমরা এইখানে আবার তোমরা একটা নতুন একটা মান জানবা। দেখো আমরা জানি যে 0 থেকে 0-তে যেমন কি ছিল? এলএফ ছিল। 0 থেকে 0-তে যেমন কি ছিল? এলএফ বরফের সুপ্ততাপের মান তোমরা মুখস্থ করছো 33600, তাই না? ঠিক একইভাবে এইখানে তোমরা কি করবা? এইখানে ঠিক একইভাবে পানির বাষ্পীভবনের সুপ্ততাপ তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক এইখানেও তোমাকে ইউজ করতে হবে এমএলএফ, এমএলভি, ঠিক আছে? এটা হচ্ছে পানির বাষ্পীভবনের সুপ্ততাপ, হ্যাঁ, ভ্যাপোরাইজেশন যেটাকে বলে, এই জন্য ভি ইউজ করে। এবং তখন তোমার তিনটে স্টেপ আসবে। তখন তোমার কয়টা স্টেপ আসবে? তিনটে স্টেপ। তাহলে তিনটে স্টেপ আসলে Q3, তখন তোমার Q3 আসবে।
দ্যাট মিন্স Q3 আসলে তখন তোমার আবার আসবে এখানে ml ওকে। এই LV এর মান কত? এই LV এর মান দেখো আমি এখানে বসাচ্ছি। m এর মান যদি তুমি চাও যে m পুরাটা থেকে কমন নিতে, তাহলে তো এখানে কমন নিলামই আমরা, এখানে আমরা পুরাটা কমন নিচ্ছি। তাহলে দেখো mlv এর মান হচ্ছে 2268000 2268000 জুল পার কেজি। ওইটা যেমন ছিল জুল পার কেজি, ঠিক এইটাও হচ্ছে জুল পার কেজি। তাহলে তুমি যদি এখন তিনটা একসাথে ক্যালকুলেশন করে দাও, একসাথে ক্যালকুলেশন করে দিলে তাহলে এটার মান তুমি জানতে পারবা। তার মানে দেখো যে সম্পূর্ণ বরফটা সম্পূর্ণভাবে বাষ্পীভূত হতে তার প্রয়োজনীয় তাপের হিসাবটা তোমরা জেনে যাবা। আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি পাইলাম 3022 জুল। ওকে, তাহলে দেখো তোমাকে যদি সেম প্রশ্ন, যদি সেম সময়টাই বলে যে সম্পূর্ণভাবে বাষ্পীভূত হতে কি পরিমাণ সময় লাগবে, কত সময় লাগবে, তাহলে আমরা কি পরিমাণ তাপের প্রয়োজন তা জানতে পারলাম এবং আমরা বুঝতে পারতেছি যে তিনটে স্টেপে করতে হবে তখন। হ্যাঁ, এটা তোমাদের জন্য সম্পূর্ণভাবে নতুন আজকে একটা স্টেপ। তোমরা এটা দেখো না, এর আগে আমি দেখাই নাই, পড়াই নাই। সো এক্সট্রা একটা প্রশ্ন করলাম আমি এখান থেকে। যদি তোমাকে খুব বেশি প্রশ্ন কঠিন করতে চায়, চরম পর্যায়ে কঠিন হয় প্রশ্ন, তখন তোমাকে এই স্টেপটা অ্যাড করে দিতে পারে। তাহলে আমি আবার বলতেছি যে এখানে তোমাকে যদি সম্পূর্ণ বরফটা সম্পূর্ণভাবে বাষ্পীভূত হতে কতটুকু সময় প্রয়োজন যদি এরকম প্রশ্ন করে, তাহলে তখন তুমি এই স্টেপ পর্যন্ত যাবা। কিন্তু তোমার বইয়ের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা করছে যে বরফটি একটু হিডেন জিনিস, এটা বইয়ের প্রশ্নটার মধ্যে, যে বরফটি বাষ্পীভূত হতে, দ্যাট মিন্স বরফ কিন্তু এখানে বাষ্পীভূত হয় আসলে, তাই না? এখানে কিন্তু পানি ফুটলে এখানে কিন্তু বাষ্পীভূত হয়। আর যদি সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যায় তখন এই স্টেপটা, তখন প্রশ্ন দুইটা দুই রকম হবে, এই স্টেপটা তখন তোমাকে অ্যাড করতে হবে। বুঝা গেছে? তাহলে এই স্টেপটা যখন আসবে তখন তুমি কি করবা? তুমি জানো এটা হচ্ছে পানির কি বাষ্পীভবনের সুপ্ত তাপ। ওকে, তাহলে সুপ্ত তাপের ভ্যালু তোমার জানা আছে। সুপ্ত তাপের ভ্যালু কত? 2268000। ওকে, 2268000, তাহলে তুমি মান জানতে পারলা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এরপরে যাব। এরপর আমাদের আমাদের আজকের মানে মেইন টার্গেটই ছিল যে বইয়ের ম্যাথগুলা সলভ করা। ওকে, বইয়ের সম্পূর্ণ ম্যাথ সলভ করে এবং সৃজনশীলে যাওয়া। হ্যাঁ, তাহলে আমরা এরপরে 2 নাম্বার ম্যাথটাতে যাব। 2 নাম্বার ম্যাথটা দেখো খুবই ক্রিটিক্যাল এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো তোমাকে এখানে কি বলছে যে কোন তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব 0.01% কমে যায়। আচ্ছা দেখো, তার মানে কোন তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব 0.01% কমে যাবে, তার মানে কমে যায়, হ্রাস পায়। তুমি বুঝতে পারতেছো যে হ্রাস পায়। তাহলে আমরা যদি এটাকে এভাবে চিন্তা করতে পারি যে কি, যে স্বর্ণের আদি ঘনত্বকে আমরা ধরে নিলাম, স্বর্ণটার আদি ঘনত্ব রো, তার আদি আয়তন ভি। ওকে, তার যে প্রাথমিক অবস্থায় স্বর্ণের ঘনত্ব রো আর প্রাথমিক অবস্থায় তার আয়তন ভি, আর ভরই থাকবে এম। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো খেয়াল করো যে কি বলছে কমে যাবে, স্বর্ণের ঘনত্ব 0.01% কি হবে? কমে যাবে। ওকে, 0.01% কমে যাবে মানে কি হ্রাস পাবে, বুঝতেই পারতেছো, তাই না? তাহলে হ্রাস পাবে যেহেতু তোমার কাছে জিজ্ঞেস করতেছে, তাহলে তুমি কি করবে? তাহলে দেখো এখানে যে 0.01% কি হবে? স্বর্ণের ঘনত্ব কমে যাবার পর, হ্রাস পাবার পর 0.01% হ্রাস পেলে স্বর্ণের ঘনত্ব ধরে নিলাম আমরা সেটা রো প্রাইম। ওকে, 0.01% হ্রাস পেলে স্বর্ণের ঘনত্ব রো প্রাইম। তাহলে রো প্রাইম হইলে রো মাইনাস কি হবে, যেহেতু কমে যাচ্ছে, কার থেকে কমতেছে? আগের যে ঘনত্ব ছিল, আদি যে ঘনত্ব রো মাইনাস রো এর 0.01%। ওকে, রো মাইনাস রো এর 0.01%। তাহলে দেখো
এইখানে আমি তাহলে এখন লিখতে পারি যে কি 0.01% এর হিসাবটা একটু ক্রিটিক্যাল হবে। দেখো এটাকে আলাদা সাইডেই করি, 0.01 ডিভাইড বাই 100। তাহলে দেখো তো ডিভাইড দিই, ডিভাইড দিলে কত আসে? ডিভাইড দিলে আসে 4টা শূন্য আসবে, তাই না? তাহলে রো মাইনাস রো ইন্টু 0.00001। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা এখন এখানে কি করলাম, রো কমন নিয়ে নিলাম। রো কমন নিলে 1 মাইনাস 0.00001। ওকে, তাহলে এখন দেখো এটাকে আমার কি করতে হবে, যেহেতু আমার কাছে টেম্পারেচার চাইতেছে, আমার কাছে তাপমাত্রা চাইতেছে, তাহলে আমাকে তাপমাত্রা বের করতে হবে যে যেই তাপমাত্রাটাতে তার ঘনত্বটা কমে যায়। তার মানে দেখো আমি তার যে আদি যে টেম্পারেচার ছিল, আগের যে টেম্পারেচার ছিল, হ্যাঁ, স্বর্ণটা আমি ধরে নিচ্ছি যে এই যে রো, আদি আয়তন রো, আদি আয়তন ভি, আদি ঘনত্ব রো, এবং ভর ধরে নিছি এম। তাহলে এইখানে কিন্তু তোমার তুমি তোমার মধ্যে একটা কনফিউশন আসতে পারে তোমাদের মধ্যে, বা তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে। সেটা হচ্ছে যে কি, যে তার তো কোনো তাপমাত্রা দেওয়া ছিল না, আদি তাপমাত্রা দেওয়া ছিল না, তাই না? তাহলে আদি তাপমাত্রা যে দেওয়া ছিল না, আদি তাপমাত্রাটা কত? আচ্ছা, যখন তোমার এরকম ম্যাথমেটিক্যাল ম্যাথে তোমার মনে করো যে টেম্পারেচার দেওয়া নাই, তোমাকে টেম্পারেচার বের করে নিতে হবে বা টেম্পারেচার হিসাব করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে তুমি ধরে নিবা যে তার রুম টেম্পারেচার, কক্ষ তাপমাত্রা যেটা আমরা জানি, সেই রুম টেম্পারেচারে আমরা ধরে নিব। ম্যাথে যখন দেওয়া থাকবে না, কিন্তু আমার কাছে পরবর্তী টেম্পারেচারটা চাবে, দেওয়া থাকবে না কিন্তু আবার পরবর্তী নেক্সট টেম্পারেচারটা চাবে, তখন আমাকে এরকম ধরে নিতে হবে। ওকে, তাহলে আমি T1 ধরে নিছি। এখন আমার T2 বের করতে হবে। আমার মেইনলি এই প্রশ্ন থেকে কি বের করতে হবে? T2 বের করতে হবে। আমার মেইন টার্গেট হচ্ছে T2 বের করা, যে কোন তাপমাত্রা সেটা, সেই তাপমাত্রাটা কত, যেই তাপমাত্রাটা দেওয়ার কারণে স্বর্ণের ঘনত্বটা কি হয়েছে, হ্রাস পাইছে, কমে গেছে। ওকে, আচ্ছা, তোমার এই প্রশ্নের মধ্যে আরো অনেক কিছুই দেওয়া নাই, যেই জিনিসগুলো তোমার মুখস্থ মোটামুটি বা তোমার জানতে হবে, সেটা হচ্ছে যে তোমার এখানে গামা দেওয়া নাই। ওকে, যেহেতু এখানে আমার আয়তন আসছে, যেহেতু এখানে আয়তন আসছে, ঘনত্ব আসছে, তার মানে এখানে গামা আসবে। তাহলে তোমরা আরেকটা জিনিস জেনে রাখো যে গামা বের করবা কিভাবে। গামা হচ্ছে যে স্বর্ণের তুমি দৈর্ঘ্য প্রসারণ সহ তোমার জানা থাকতে হবে। মুখস্থ করে নাও, আজকে আমি বলে দিচ্ছি, এটা মুখস্থ রাখবা, কারণ অনেক সময় ম্যাথের মধ্যে এটা দেওয়া থাকবে না। 3 × 14 × 10⁻⁶ পার কেলভিন। ওকে, তাহলে তুমি এখান থেকে কি জানতে পারবা, গামা জানতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমার কি টার্গেট, মেইনলি আমার কিন্তু টার্গেট, আমি বলছি আমার টার্গেট হচ্ছে T2 বের করা। তাহলে যেহেতু বের করতে হবে, তা তুমি বুঝতেই পারতেছো যে এখানে আমি এটাকে ধরে নিচ্ছি রো প্রাইম। ওকে, আমি এখানে বের করবো T2। তাহলে আমি এখান থেকে যদি এটাকে লিখতে পারি এম প্রাইম, এম এম বাই ভি প্রাইম, দেখো এম বাই ভি প্রাইম, আর এখানে লিখতে পারি এম বাই ভি। তাহলে 1 মাইনাস 0. এটা বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি? এটা যদি আমরা বিয়োগ দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে 0.9999। আমরা এইভাবে দশমিকে বসাবো, ইঞ্জিনিয়ারিং মোডে লিখবো। ক্লিয়ার? কয়টা 9 পাচ্ছি? 5টা 9 পাচ্ছি, তাই না? 5টা 9 পাচ্ছি। আমরা এইভাবে ইঞ্জিনিয়ারিং মোডে দিলে অঙ্কটার আনসার এক্সাক্ট আসবে না আর কি। সো আমাদের এইভাবে করতে হবে। তাহলে আমি এখান থেকে দেখো এম কেন চেঞ্জ হয় না, এম দুইটারই কেন সেম? দেখো একটা বস্তুর আয়তন চেঞ্জ হতে পারে, একটা বস্তুর ঘনত্ব চেঞ্জ হতে পারে, বাট একটা বস্তুর তাপ দিলে ভরের কোনো চেঞ্জ হবে না। বুঝছো? ভরের কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে স্বর্ণের যে ভরটা ছিল সেই ভরটাই থাকবে, তার ঘনত্ব বা আয়তন চেঞ্জ হতে পারে। ওকে, তাহলে এখন আমি এম কাটা গেল। তাহলে এখান থেকে আমি ভিটা জেনে নেই। এখান থেকে আমি কি জানবো, ভি প্রাইমটা তাহলে কত আসবে এখান থেকে? তুমি বুঝতেই পারতেছো যে এখান থেকে আমার ভি প্রাইম কত আসবে। ভি প্রাইমটা আমি একেবারে আমার জানার প্রয়োজন। তাহলে ভি প্রাইমটা আসবে, এটা যদি ডিভাইড দেই উল্টায় যাবে, তাহলে উল্টায় গেলে এখান থেকে আমি আনসারটা পাবো কত, 1.1.0001, তাই না? 1.0001 ডিভাইড দিলে। ওকে, তাহলে আমি কি পাইলাম এখান থেকে, ভি প্রাইমটা জানলাম। মানে ভি প্রাইমটা কোনটা? ভি প্রাইমটা হচ্ছে যে ভি প্রাইম বা ভি2ও ধরতে পারো তুমি, হ্যাঁ, ভি2ও ধরতে পারো। সেটা কোনটা? সেটা হচ্ছে যে যেই তাপমাত্রাটা তুমি মানে দেওয়ার কারণে তার ঘনত্ব হ্রাস পাইছে, সেই তাপমাত্রায় আয়তনটা তুমি জেনে নিলা। ওকে, আমি আবার একটু রিপিট করতেছি, যে যেই তাপমাত্রায় তুমি আয়তনটা
পাচ্ছ, যে তাপমাত্রা ওর ঘনত্বটা হ্রাস পাচ্ছে ওই আয়তনটাই তুমি জেনে নিলা। এবার দেখো তাহলে তোমার ক্ষেত্রে ইজি এখন অঙ্কটা করা তোমাদের ক্ষেত্রে। তাহলে গামা ইজ ইকুয়ালস টু, তুমি কি জানো? গামা ইজ ইকুয়ালস টু তোমাদের সবার জানা আছে যে শেষ আয়তন বিয়োগ আদি আয়তন, তাহলে ভি প্রাইম মাইনাস ভি, দেন দেন আমরা কি জানি আদি আয়তন, তাহলে আদি আয়তন ভি ধরে নিছি। যেহেতু আমরা এর আগে সূত্রগুলো ভি টু মাইনাস ভি ওয়ান দিয়ে করছি, কিন্তু এখানে যেহেতু আমরা এগুলো ধরে নিছি তাই আমরা ওইটার ইউজ করি নাই। তোমরা যদি চাও যে এটা ভি ওয়ান রো ওয়ান দিয়ে করবা তাহলে সেটাও করতে পারো, ওকে। সেটাও তোমাদের যদি প্রবলেম হয় তাহলে তোমরা নিজেরাই এটাকে রো ওয়ান ভি ওয়ান, এম তো এমই থাকবে কারণ এম হচ্ছে ভর হচ্ছে কনস্ট্যান্ট, সেটা ধরে নিতে পারো। আর তাহলে এটাকে আমরা কি বের করব, টি প্রাইম মাইনাস টি, ওকে। এটা টি প্রাইম ধরে নিলাম আর কি, যেই আমার যে তাপমাত্রাটা যেটা দেওয়ার কারণে এর ঘনত্ব হ্রাস পেয়েছে সেটাকে আমি টি প্রাইম ধরে নিলাম, ওকে। এখানে যদি টি টু বলছি তাহলে টি টু ধরে নিতে পারো, যেটা যে কোনো একটা তুমি ধরে করলেই হবে। তাহলে এবার দেখো তুমি এখন কি করবা, এখানে মান বসাবা, তুমি মান বসো এখানে। তাহলে ভি প্রাইমের এখানে মান বসো, এখানে কি হবে, এটার সাথে ভি গুণ আসবে তো, তাহলে এখানে 1 তুমি বুঝতে পারতেছো ভি প্রাইমের মান বসাইতেছো, তাহলে ভি ভি কমন নিয়ে নাও, ভি কমন নিলে 1.00001 মাইনাস 1, হ্যাঁ, ডিভাইড বাই ভি, এই ভি ভি কাটা, তাহলে টি টু মাইনাস 25, তাই না? এটা ধরা যায় বা পরে আমরা মান বসাইলেও বসাইতে পারবো। তাহলে এবার ভি ভি কাটা, তাহলে গামার মানও আমরা জানি এখানে জানা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখন সাজায়া চাইলে লিখতে পারি টি টু মাইনাস টি ওয়ান ইজ ইকুয়ালস টু, এখানে একেবারে একেবারে বিয়োগ দিয়ে ভাগ দিয়ে দিব একেবারেই, তাহলে 3 ইন্টু, তাহলে 42 ইন্টু 10 ইনভার্স 6 একেবারে, তাহলে ভাগ দিলে এখানে আমার কত আসবে, ভাগ দিলে আমার এখানে আসবে 0.238, আলহামদুলিল্লাহ। তাহলে T2 minus T1 is equals to del T is equals to এটা আসবে, দেন T2 is equals to আমি পাবো 25 যোগ করে দিব, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস, ওকে, ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা, আমি আরেকবার একটু সামারি করতেছি ম্যাথটা। তোমাকে বলতেছে যে এখানে কত তাপমাত্রায়, তোমার কাছে এখানে চাইতেছে যে কত তাপমাত্রায় স্বর্ণের ঘনত্বটা হ্রাস পাবে সেই তাপমাত্রাটা বের করার জন্য, ওকে। যেই তাপমাত্রা স্বর্ণের ঘনত্বটা হ্রাস পাবে সেই তাপমাত্রা, তাহলে আমরা ধরে নিলাম যে এটার আদি আয়তন বা ঘনত্ব ধরে নিলাম। আর যেহেতু এখানে আমার তাপমাত্রা চাইতেছে কিন্তু আদি তাপমাত্রাটা দেওয়া নাই, সেহেতু আমি কি করব, আদি তাপমাত্রাটাকে আমরা কি করব, ধরে নিব কক্ষ তাপমাত্রা, যেটা আদর্শ তাপমাত্রা, যেটা 25 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম, ধরে করব এখন। তাহলে দেখো 0.01% হ্রাস পেলে স্বর্ণের ঘনত্ব, তাহলে রো প্রাইম কি হবে, আদি ঘনত্ব থেকে আমাদের ছোটকালে যে ম্যাথ করছি যে এত থেকে এত এর বিয়োগ এত, তাই না? দেন এই সলভ করলাম, এতটুকু তো বুঝছো, এতটুকু নরমাল। এইখানে দেখো এটা কি করছে, এটা উল্টায় দিচ্ছে আর কি। এটা যখন আমি বিপরীতকরণ বলে, যেটাকে আমরা তো উল্টা বলি, কিন্তু ম্যাথমেটিক্যাল ভাষায় কি বলে, আমরা 11.1 হয়তো বা ম্যাথে করছি বিপরীতকরণ। তাহলে বিপরীতকরণ যখন আমি করছি তখন আমি এই ভি প্রাইমের ভ্যালুটা বের করে নিছি, এটা হচ্ছে শেষ আয়তন, তাহলে শেষ আয়তন মানে যেই তাপমাত্রা এর আয়তনটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যেহেতু তাপমাত্রা দেওয়া হচ্ছে, তাপমাত্রা দেওয়ার কারণে ঘনত্ব চেঞ্জ হচ্ছে, তার মানে ঘনত্ব চেঞ্জ হওয়া মানে আয়তনও চেঞ্জ হওয়া, ওকে। শুধুমাত্র ভরটা আমার কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, ভরটা আমার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ক্লিয়ার। তাহলে ভরটা কনস্ট্যান্ট রইলো। তাহলে এবার দেখো এখানে খেয়াল করো যে শেষ আয়তন ভি প্রাইম ইজ ইকুয়ালস টু 1.00, এটা তো মান বুঝছোই, আমরা জানি গামার মানও আমার মুখস্থ, এটাও আমার মুখস্থ থাকতে হবে, মান বসালাম, এই তো। তার মানে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ঘনত্বটা কি পাবে, হ্রাস পাবে, ক্লিয়ার, বুঝছিস সবাই? আচ্ছা, ওকে, গুড। তাহলে এরপরে দেখো এরপরে আমরা যাব 5 নাম্বার ম্যাথটাতে। 5 নাম্বার ম্যাথটাতে দেখো, খেয়াল করো যে একটা নিশ্ছিদ্র সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে এত ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসের চাপ কত শতাংশ বেড়ে যাবে, আচ্ছা দেখো, এটা হচ্ছে যে আমরা পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, হ্যাঁ, এটা আমরা কত নাম্বার ম্যাথ করলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে ফাইনালে এটা আসবেই, শিওর দিতে পারি আমি 200%, ঠিক আছে, 200% শিওর
যে এটা ফাইনাল এক্সামে তোমাদের থাকবেই পরীক্ষায়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো তুমি খেয়াল করো 5 নাম্বার ম্যাথটা, যে 5 নাম্বার ম্যাথটা পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। ওকে, পিভি ইজ ইকুয়ালস টুটা দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। এই চ্যাপ্টারে কিন্তু এই চ্যাপ্টারটায় ম্যাথ কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে আলফা বিটা গামার ম্যাথ, একটা টাইপ। 2 নাম্বার ভাগ হচ্ছে বরফের ম্যাথ, মানে এই ক্যালোরিমিতি দিয়ে ম্যাথ। হ্যাঁ, ক্যালোরিমিতির ম্যাথ, হ্যাঁ, মিশ্রণের তাপমাত্রা নির্ণয়, এটাকে একটা ভাগে রাখা যায়। আবার বরফের অঙ্কগুলাকে আরেকটা ভাগে রাখা যায়। হ্যাঁ, চাইলে দুইটাকে একসাথেই রাখা যায়, অথবা ক্যালোরিমিতির ম্যাথ। হ্যাঁ, 2 নাম্বার টাইপ। 3 নাম্বার টাইপ হচ্ছে যে কি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি টাইপের ম্যাথ। ওকে, 3টা টাইপের ম্যাথ এই চ্যাপ্টারের মধ্যে বেশি। আচ্ছা, আরেকটা সূত্র ছিল, এটা নরমাল, যে ওই সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক ম্যাথগুলো, এটা নরমাল, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এই ম্যাথটা যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে বলবা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এরপরে 5 নাম্বারটা। 5 নাম্বারটা খেয়াল করো। 5 নাম্বারটা কি বলতেছে? 5 নাম্বারটা বলতেছে যে একটা নিশ্ছিদ্র, কেন বলছে? কারণ গ্যাস, এই সূত্র তো গ্যাসীয় সূত্র, তাই না? গ্যাস তো যেখানে রাখবো সেখানে হচ্ছে যদি ছিদ্র থাকে তাহলে তো গ্যাস বের হয়ে যাবে, তাহলে সেখানে তো আমার কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্ম বা কোনো ইকুয়েশন আর বের হবে না, তাই না? ম্যাথও করা যাবে না এখানে, ওটা অবাস্তব জিনিসটা। ওকে, তাহলে দেখো এবার খেয়াল করে যে এখানে বলতেছে যে একটা নিশ্ছিদ্র সিলিন্ডার আবদ্ধ গ্যাসের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তার মানে তুমি যদি খুব নর্মালি একটা স্কেচ করো, যে একটা সিলিন্ডারের মধ্যে একটা মানে যে গ্যাসটা ছিল, ওই গ্যাসটার টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ওই গ্যাসটার টেম্পারেচার কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস। দেন গ্যাসের টেম্পারেচার, দ্যাট মিন্স 30 এটা T1 ছিল, এটাকে T1 ধরতে পারে। দেন এটাকে কি করলো? বৃদ্ধি করলো। তা বৃদ্ধি করলে কত করলো? 100 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? দেন তাহলে এবার তোমার কাছে চাইতেছে যে গ্যাসের চাপ কত শতাংশ বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। চাপ শতাংশতে চাইতেছে। চাপটা কিসে চাচ্ছে? শতাংশতে চাচ্ছে। কত শতাংশ বৃদ্ধি পাবে, মানে পার্সেন্টেজে চাচ্ছে। ওকে, তাহলে দেখো তুমি বুঝতে পারতেছো, পার্সেন্টেজের হিসাব যখন চায় তখন আমি বুঝি যে কি, পার্সেন্টেজের হিসাব যখন চায় তখন আমার শেষ বিয়োগ আদি, এবং আদির সাথে আদি মানে যেই আমার যে প্রাথমিক অবস্থায় যেই তাপমাত্রা ছিল, বা প্রাথমিক অবস্থায় যে আমার ঘনত্ব ছিল, বা প্রাথমিক অবস্থায় আমার যেই আয়তন ছিল, সেইটার সাথে তুলনা করে শতাংশটা বের করতে হয়। তাহলে আমি এখন এইখানে তার লিখতে পারি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, তাই না? তাহলে এখানে আমরা সূত্রটা এটা নরমালি জানি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। ওকে, তাহলে এখানে কি চেঞ্জ হচ্ছে? তাপমাত্রা, তাহলে প্রেসার, আয়তন ঠিক আছে, যেহেতু পাত্রটার আয়তন কোনো চেঞ্জ হয় নাই, কনস্ট্যান্ট। তাহলে P1 V NR, আর এটা তো কনস্ট্যান্ট, এমনিতেই কনস্ট্যান্ট, NR T1। ঠিক একইভাবে P2 V NR T2। ওকে, তাহলে কি করব আমরা? আমরা যেহেতু শেষটার সাথে আদিটার তুলনা করব, শেষটার সাথে আদিটার তুলনা করব, তাহলে P2, এটা ভাগ দিয়ে দিই, P2 V P1 V NR T2 NR T1। ওকে, ক্লিয়ার? তাহলে VV কাটা, তাহলে VV কাটা হলো P2 বাই P1 T2 বাই T1। ক্লিয়ার? তাহলে দেখো আমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে, সেলসিয়াসে রাখা যাবে না এখানে, তাই না? সেলসিয়াসকে কনভার্ট করতে হবে। তাহলে সেলসিয়াসে কনভার্ট করলে এখানে আমি এটাকে কি লিখতে পারি? T1 কে আমি লিখতে পারি না, 30 ডিগ্রি, এটা দেখাইতে হবে, কিন্তু সরাসরি লেখা যাবে না, এটা যোগ করে দিব, তাহলে ক্যালভিনে কনভার্ট হবে। ওকে, T2 ঠিক একইভাবে এটাও দেখায় দিব, ক্যালভিনে কনভার্ট হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি একেবারে মান বসায় দিই। হ্যাঁ, মান বসানোর আগে আরেকটা জিনিস তোমাদেরকে একেবারেই দেখায় নেই, একেবারেই মান বসাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে কি, তোমার এখানে কি করতে হবে? তুলনা করতে হবে না? তুলনা করবা দেখে তুমি কি করলা, আগে তোমার বিয়োগ করলা, নিচেরটা তুমি কি করলা? এই যে বিয়োজন, যেটাকে বলে তোমরা বিয়োজন, যোজন বিয়োজন শুনছো না? বিয়োজন করলাম। তাহলে বিয়োজন করলে আমার এক্স্যাক্টলি জিনিসটা কি হবে? আমি যে এই যে আদিটার সাথে তুলনা করব, যেহেতু আমার কত শতাংশ বাড়বে জিজ্ঞেস করছে, তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে, দ্যাট মিন্স এখানে আমার কি করতে হবে? আমার যে বৃদ্ধিজনিত যেটা, সেটা বের করতে হবে, কতটুকু তাপমাত্রার পার্থক্য, দেন আদি তাপমাত্রার সাথে তুলনা, তাই না? যেহেতু আমাকে বৃদ্ধিজনিত জিজ্ঞেস করছে, তাহলে বৃদ্ধিজনিত জিজ্ঞেস করার কারণে আমার কত তাপমাত্রা বৃদ্ধি পাইছে,
সেটা আদির তাপমাত্রা মানে কত তাপমাত্রা বৃদ্ধি পাইছে সেটা আদি তাপমাত্রার সাথে তুলনা করে আমরা বের করব। ক্লিয়ার? আদি তাপমাত্রার সাথে আমরা তুলনা করে বের করব। তাহলে আদি তাপমাত্রার সাথে তুলনা করব যেহেতু এখানে, তাহলে টি টু এখানে কত আসে? 373 বিয়োগ 303 ডিভাইড বাই 300 এত। ওকে, তাহলে এখন দেখো এখানে আমি কি করব, ডেল পি বাই P1। ওকে, দেন এইখানে আমার কত আসতেছে, এইখানে আমার কত আসতেছে, এইখানে আমার আসতেছে একেবারে ভাগ দিয়ে যদি আমি গুণ, মানে 100 যেহেতু আমার পার্সেন্টেজে বের করতে হবে তাই না, তাহলে পার্সেন্টেজে বের করতে হবে যেহেতু, তাহলে আমি সেটা একেবারে করতে পারি চাইলে। হুম, একেবারে, আচ্ছা একেবারে না, ভাঙে ভাঙেই করি। তাহলে পার্সেন্টেজের হিসাবটা করে ফেলি একেবারে, দেখো এখন তাহলে এই যে পার্সেন্টেজের হিসাবে চলে আসবে। তাহলে আমি একেবারে এখন গুণ দিয়ে দিলাম, গুণ দিয়ে ভাগ দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো কত আসতেছে, 23.1%। তার মানে 23.1%, বোঝা গেছে? তার মানে দেখো তুমি কি বলবা যদি এটাকে এখন সাজিয়ে লেখো এইভাবে, ডেল পি ইজ ইকুয়ালস টু কি, এটা কি বলবা, P1, এটা এইভাবে লিখবা না? তার মানে দেখো তোমার বৃদ্ধি পাচ্ছে কতটুকু, কত শতাংশ বাড়তেছে, এটা কি বৃদ্ধিজনিত না? ডেল পিটা কি বৃদ্ধিজনিত? তার মানে দেখো আদি তাপমাত্রার এত শতাংশ, আদি আদি চাপের এত শতাংশ বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করছো? আদি চাপের এত শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এটাই তোমার কাছে চাচ্ছে যে, যে আগের যেই চাপটা ছিল সেই চাপটা, সেই চাপ যখন বৃদ্ধি পায়, যখন বাড়ে, বাড়াই আমরা, তাপমাত্রা বাড়াইলে আমরা কি জানি, তাপমাত্রা চেঞ্জ হলে চাপও চেঞ্জ হবে, তাই না? তাপমাত্রার সাথে চাপের সমানুপাতিক সম্পর্ক, এটা আমরা সবাই ভালো করে জানি। ওকে, তার মানে আগের যে চাপ ছিল সেই চাপটা, এখন যে চাপটা বৃদ্ধি পাচ্ছে, যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা আগের চাপের কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে, হিসাবটা এরকম। মনে করো তুমি ছোটকালে কতটুকু ছিলা, তুমি বড় হয়ে তুমি কতটুকু হলা, তোমার ওয়েট কত, সেটা ওয়েটার তুমি কি করবা, তুলনা যখন করবা তখন তুমি শতাংশতে যদি তুলনা করো, ছোটকালে তুমি ছিলা 10 কেজি, হ্যাঁ, ছোটকালে তুমি ছিলা 10 কেজি, তুমি বড় হয়ে হইলা 50 কেজি, তাহলে তুমি কি করবা, 50 বিয়োগ 10, 40, 40 ভাগ 10 ইন্টু 100, তাই না? তাই না? এই যে পার্সেন্টেজের হিসাবটা করবা তুমি, পার্থক্যের হিসাবটা পার্সেন্টেজে, এটাই হচ্ছে যে এখানে সেটাই চাচ্ছে। ওকে, ক্লিয়ার? সবাই আমরা বুঝছেন? আচ্ছা, গুড। তাহলে দেখো এবার খেয়াল করো যে আমরা এরপরে যাব হচ্ছে অনুশীলনী, একটা ম্যাথ আছে, তাহলে আমরা ফুলফিল ভাবে চ্যাপ্টারের ম্যাথ গুলো আজকে শেষ করব, যেহেতু আমরা আজকে সৃজনশীলের শীটটা দিতে পারি নাই, বা সৃজনশীলের শীটটা সৃজনশীল গুলা শীটটা এখনো তৈরি করতে পারি নাই সৃজনশীলের। সো দিয়ে দিব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে এমনিতে বইয়ের তো সব ম্যাথ করা শেষ, জাস্ট একটা ম্যাথ ছিল কত নাম্বার পেজে, 172 পেজে, দেখো এই ম্যাথটা করে আমরা শেষ করে দিব। তাহলে 172 পেজে দেখো ম্যাথটা, খেয়াল করো 172 পেজের ম্যাথটা একটু খেয়াল করো, এটাও সোজা একটা ম্যাথ। অলরেডি যদি আমরা এই যে ম্যাথগুলা করলাম, যে ম্যাথগুলো আমরা অনুশীলনীতে করলাম, এই ম্যাথগুলাই হচ্ছে যে যদি বুঝি তাহলে এই ম্যাথটা আমরা নিজেরাই পারবো। তবুও আমি করে দিতেছি, দেখো এটা হচ্ছে বলতেছে যে স্বর্ণের ঘনত্ব এত, এর দৈর্ঘ্য প্রসারণ এত, এর তাপমাত্রা এত বৃদ্ধি করলে বা বাড়ালে ঘনত্ব কত হবে। ওকে, তাপমাত্রা 100°C বৃদ্ধি করলে ঘনত্ব কত হবে। আচ্ছা, তাহলে ঘনত্বটা পরিবর্তিত ঘনত্ব চাচ্ছে, শেষ ঘনত্বটা চাচ্ছে তোমার কাছে, বুঝতে পারতেছো? আচ্ছা, তার আগে তোমাকে কি জানতে হবে তাহলে, ঘনত্ব যেহেতু চাইতেছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে যেহেতু ঘনত্ব চাইতেছে, তাহলে আয়তনও চেঞ্জ হবে, আয়তন জানতে হবে, তাই না? আয়তন জানা প্রয়োজন তোমার। তাহলে দেখো তার যে আদি ঘনত্বটা ছিল সেটা আমরা, আমাদের দেওয়া আছে আদি ঘনত্বটা, 172 পেজের ম্যাথটা করতেছি, দেখো 172 পেজের ম্যাথটা আমরা সলভ করতেছি। ওকে, তাহলে 172 পেজের ম্যাথটা যদি খেয়াল করো যে আমার ওই একইভাবে আমি ওই যে আগের যেটা অঙ্কটা করছিলাম, যে আদি ঘনত্বকে রো, আর ভর এম, আদি আয়তন ভি ধরে নিলাম। ওকে, দেন তাহলে যেহেতু এর তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা 100°C বৃদ্ধি করতেছে, তাহলে যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, বৃদ্ধি করলে এর আয়তন, তাহলে আমরা ধরে নিলাম যে 100°C তাপমাত্রায় ধরে নেই 100°C তাপমাত্রা এর আয়তন কি ভি প্রাইম, এবং ঘনত্ব রো প্রাইম। এম তো আর চেঞ্জ হবে না, তাই না? ভর তো কনস্ট্যান্ট, তোমরা ভালো করেই জানো। ওকে,
তাহলে তুমি এখান থেকে জানো যে যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তার মানে এখানে আয়তন আর ঘনত্ব যেহেতু, তাহলে গামার ব্যাপারটা আসবে, গামা আসবে। তাহলে তুমি ভালো করে বুঝতেছো যে ডেল ভি ভি ডেল টি। ওকে, তাহলে এখান থেকে যদি আমি আরেকটু ভাঙায় লিখি, যেহেতু আমি ভি প্রাইম রো প্রাইম ধরছি, তাহলে আমি যদি এখান থেকে ভাঙায় লিখি তাহলে ভি প্রাইম মাইনাস ভি ডিভাইড বাই ভি ইন্টু ইন্টু আমরা কি লিখবো এখানে টি মাইনাস টি ওয়ান, তাই না? টি টু মাইনাস টি ওয়ান। ওকে, তাহলে এখান থেকে যদি আমি লিখি ভি প্রাইম মাইনাস ভি, এটা যদি আমি, এটা তো আমি চাইলে এভাবে যেহেতু ভাঙায়ও করছি, তুমি যদি না চাও যে ভাঙায় করবা না, তাহলে সেটাও তোমার পক্ষে সম্ভব, তাহলে তুমি নাই করতে পারো। তাহলে টি টু মাইনাস টি ওয়ান, তাহলে ভি প্রাইম ইজ ইকুয়ালস টু ভি প্লাস গামা ভি টি টু মাইনাস টি ওয়ান। ওকে, তাহলে এখান থেকে তুমি কি করলা, এখান থেকে তুমি ভি প্রাইমের একটা সমীকরণ তৈরি করবা, মেইনলি ভি প্রাইমে কি করবা, একটা সমীকরণ তৈরি করবা। ওকে, দেখো ভি দুইটার মধ্যেই কমন, তাহলে ভি কমন নিয়ে নিলা, ওয়ান প্লাস গামা, কিন্তু একটু আগে তোমাকে বলছিলাম যে মুখস্থ রাখার জন্য, একটু আগে বলছিলাম গামার ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখতে হবে স্বর্ণের ক্ষেত্রে, 42 ইন্টু 10 ইনভার্স 6 পার ক্যালভিন। ওকে, আমি আবার বলে দিলাম, আবার লিখলাম, তাহলে মুখস্থ রাখবা 42 ইন্টু 10 ইনভার্স 6, ভি কমন নিয়ে নিলাম, আর এখানে দেখো কি হবে টি টু মাইনাস টি ওয়ান, তাই না? এখানে কি হবে টি টু মাইনাস টি ওয়ান। ওকে, তাহলে টি টু মাইনাস টি ওয়ান, যেহেতু এখানে খেয়াল করো যে এখানে কিন্তু আমার আদি তাপমাত্রা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, প্রশ্নের মধ্যে আমার কোথাও আদি তাপমাত্রা দেওয়া আছে? আদি তাপমাত্রা দেওয়া নাই। ওকে, আদি তাপমাত্রা যেহেতু আমার এখানে প্রশ্নের মধ্যে দেওয়া নাই, সেহেতু তাহলে আমরা কিভাবে চিন্তা করব জিনিসটা, যেহেতু এখানে আমার আদি তাপমাত্রা দেওয়া নাই। আচ্ছা দেখো, তোমাদের এখানে বলতেছিলাম যে আদি তাপমাত্রা তোমার দেওয়া নাই, তার মানে তুমি আদি তাপমাত্রাটাকে কি ধরে নিবা এখানে? দেখো তোমাদের বই এখানে আবার ধরে নিছে 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? বই ধরে করছে কত ডিগ্রি সেলসিয়াসে? 0 ডিগ্রি সেলসিয়াসে ধরে দেন করছে। তো 0 ডিগ্রি সেলসিয়াসও ধরা যায়, 0 ডিগ্রি সেলসিয়াসও হচ্ছে আদর্শ তাপমাত্রা, দেন 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার কক্ষ তাপমাত্রা। তফাৎটা এই জায়গায় জাস্ট। ওকে, তাহলে তোমার বই ধরছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ধরে ম্যাথটা করছে, আমরা 25 ডিগ্রি সেলসিয়াস ধরেও ম্যাথটা করতে পারি। ওকে, আমরা তাহলে যেহেতু একটা জিনিসেই আমরা ফিক্স থাকি, যেহেতু আমরা এর অনুশীলনী ম্যাথটা আমরা 25 ডিগ্রি সেলসিয়াস ধরে করছি, অনুশীলনী ম্যাথটা আমরা কত ডিগ্রি সেলসিয়াস ধরে করছি? 25 ডিগ্রি সেলসিয়াস ধরে করছি, তাহলে আমরা এটা কত করব? 25 ডিগ্রি সেলসিয়াস ধরেই করলাম। তাহলে এখন দেখো এখানে কত আসবে, এখানে কত আসবে 100 থেকে তাহলে 25 বাদ যাবে, তাহলে কত আসবে 75। ওকে, তাহলে 75, তাহলে তুমি এখন হিসাব করো যে ভি প্রাইম, আচ্ছা এটা এইভাবেই রাখলাম আপাতত, চেঞ্জ করলাম না, আপাতত এইভাবেই রাখলাম। দেন তাহলে দেখো এবার তুমি কি করবা, রো প্রাইম যেই শেষ ঘনত্ব, যেটা পরিবর্তিত ঘনত্ব যেটা, সেটা বের করব। তাহলে রো প্রাইম ইজ ইকুয়ালস টু কি, এম বাই ভি প্রাইম, তাই না? রো প্রাইম ইজ ইকুয়ালস টু কি, এম বাই ভি প্রাইম। তাহলে এম বাই ভি প্রাইম ইজ ইকুয়ালস টু, তাহলে তুমি বসাও এখন সূত্র বসাও, এই ভি প্রাইমের ভ্যালুটা বসাও, এইটা পুরাটাই বসাও, 42 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 75। ঠিক আছে, তাহলে এই দেখো এইখানে দেখো এম বাই ভি কে তুমি কি লিখতে পারো, যেহেতু তোমার স্বর্ণের ভরটা জানা ছিল না, স্বর্ণের আদি আয়তনটাও তোমার জানা নাই, তাহলে এই জিনিসটা কি, তোমার তো এটা বের করতে হবে, তাই না? তাহলে তোমার এইখান থেকে এই রো এর ভ্যালুটা তোমার জানা আছে, শুধুমাত্র রো এর ভ্যালুটা জানা, আদি ঘনত্বটা জানা, তার মানে তোমাকে সামহাও কি করতে হবে, এইটার ভ্যালুটা বসাইতে হবে। ঠিক সেই এই সেন্সটাই আমি এখন ঘটাচ্ছি। তাহলে আমি এখন কি করলাম, স্বর্ণের যে আদি ঘনত্বটা কত ছিল, 90.30 ইন্টু, তাহলে কি রইলো, এটা রয়ে গেল 1 প্লাস 42 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 75। ওকে, ক্লিয়ার? তাহলে এবার দেখো বইয়ের আনসারের সাথে তোমার একটু মিল আসবে না। আচ্ছা আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস যে কনভার্ট করি নাই, হুম, কনভার্ট করি নাই কিসে, গ্রাম সিসি কে কনভার্ট করি নাই, গ্রাম সিসি কে কনভার্ট করতেছি না কেন, কারণ দেখো তোমার এইখানে কিন্তু কোনো একক, তেমন কোনো একক নাই আর, এটা ক্যালভিন ছিল, এটাও পার ক্যালভিন, ক্যালভিন ক্যালভিন কাটা চলে গেছে, তাই না? শুধু কি রইলো, এটার ঘনত্বটাই রইলো, সো এখানে আর কনভার্ট করার প্রয়োজন হচ্ছে না। তাই তাহলে এখন দেখো এখানে আমরা আনসার বের করি, আমরা এখানে তাহলে আনসারটা বের করে ফেলি, বইয়ের আনসারের সাথে আমাদের মিলবে না,
কারণ বই ধরে করছে কত ডিগ্রি সেলসিয়াসে, বারবার বলতেছি একটা কথা, বই ধরছে যে 0 ডিগ্রি সেলসিয়াসে, আমরা ধরছি 25 ডিগ্রি সেলসিয়াস কক্ষ তাপমাত্রা যেটা। ওকে, কারণ আমরা আমরা এর আগের ম্যাথটা আমরা তাই ধরে করছিলাম। দেখো আমাদের আনসার কিন্তু ওদের মতোই মিলবে, ওদের মতোই আসবে, কাছাকাছি আসবে। তাহলে আনসার আসতেছে দেখো 19.239, 239 কে আমরা 24 লিখলাম গ্রাম সিসি। ক্লিয়ার সবাই? আশা করি আমি বুঝাইতে পারছি। চ্যাপ্টারটা সম্পূর্ণ ম্যাথ, সবগুলা ম্যাথ আমার করানো শেষ, একটা ম্যাথও বাকি নাই এবং একটা টপিকও বাকি নাই, একটা কোনো কিছুই বাকি নাই, পিঁপড়া পরিমাণ মানে বিন্দু মাত্র পিঁপড়ার সমান কিছু বাকি নাই। এবং তোমাদের আরো এর থেকে বেশি বলছি আমি চ্যাপ্টারটায়, এই জন্য অনেক লেকচারের প্রয়োজন হয়েছে। ওকে, অনেক লেংদি হয়েছে চ্যাপ্টারটা। তো আশা করি যে তোমরা ভালো করে বাসায় চ্যাপ্টারটা শেষ করবা, শেষ করে দেন আমরা তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই সৃজনশীল দিব। আর আজকের যেই সমস্যাটা জুমে, আশা করি যে নেক্সট ক্লাসে আর হবে না ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই। সবাই নোট করে এটা লেকচারটা আপলোড দিবা গ্রুপের মধ্যে। ওকে, আর যে ক্লাসটা যে ইউটিউবে হয়েছে এটা একটু শেয়ার করবা সবার সাথে করে নেওয়ার জন্য।